বলতো একটু আর্জি করে ব্যাপারটা। আরজিগড়ে গোটা মুভমেন্টটা পুরোটাই মেকি, ঠিক আছে? ওটা প্রিন্সিপালই চালাচ্ছে, অ্যান্ড প্রিন্সিপালের যারা সাঁকড়ে তারাই চালাচ্ছে, আমাদেরকে ইয়ে করছে। মুভমেন্টের যে কোনো আলাদা ফেস হবে, অথরিটি যে কোনো স্টেপ নিচ্ছে না বা এরকম আজে বাজে কমেন্ট পাস করছে, এটার এগেনস্টে কিন্তু কিছু নেই, ঠিক হুম আছে? হুম। এবং আমাদের উপর বাইরের লোকজন ডিপেন্ড করে এত কিছু করছে, অবভিয়াসলি ভালো লাগছে, বাট আমরা নিজেরাই সাস্টেনেবল নই, বিকজ আরজিগড় হ্যাজ এ হিস্ট্রি অফ সাপ্রেসিং ইটস রাইটিয়াস মুভমেন্টস, তোমরাও জানো দাদা। হুম। অ্যান্ড এখানে কালকে একটা ভিডিও এসেছিল যে একটা একটা সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করেছে, ওটা একটা স্কেপ গোট ছিল। ওটার সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্লো করেছি, বাট অথরিটি চেয়েছিল যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব, কিন্তু ওরা তো জানে না যে অ্যাটলিস্ট সেইটুকু আইকিউ তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কিনা। যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইনজুরিজ আছে দিদির, হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয়, মিনিমাম 2 বা 3 জন। কারা হতে পারে, কি সাসপেক্ট করছিস তোরা আর্জি করার ছেলেরা? আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টার্নের কাজ, ঠিক আছে? হুম। এবং যে ইন্টার্ন, তার যথেষ্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তার ফ্যামিলি মেম্বারও যথেষ্ট উচ্চ পদস্থ, ঠিক আছে? নাম নিতে পারবো না, কারণ দাদা আমারই সমস্যা হয়ে যাবে, বাট না, নাম তাকে নিতে হবে না, একদম নাম নিতে হবে না। না দাদা সেটাই, এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাচমেটই এরকম করতে পারে, এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফগার্ড করার জন্য এত কটা গেমস খেলা হচ্ছে, গোটা মুভমেন্টটা আমাদের কলেজ অথরিটি রান করছে, ঠিক আছে? একটা যদি খারাপ টাইমে তোমার পাশে কেউ এসে দাঁড়ায়, জাস্ট এটা মেয়ে কি করছে, ও সে যখন সরে যায় না, পুরো সবকিছু ভেঙে পড়ে যায়। সেটাই হবে, কাল বা পরশুর অপেক্ষা জাস্ট। তা হুম। আমি দাদা অ্যাজ এ ইন্টার্ন এটাই আর্জি জানাবো সবার কাছে, যে আমাদের উপর ডিপেন্ড না করতে। এটা একটা একটা মহিলা, একটা মা, একটা বোনের এরকম হয়েছে, কমন মানুষের যেন আমাদের পাশে আসে, বাকি কলেজটাও যেন আমাদের পাশে থাকে। আরজিগড় ইজ ডুমড। আরজিগড় থেকে কিছু এক্সপেক্ট করো না। ক্রাইম সিন যেখানে হয়েছে, যেখানে সাসপেক্ট লুকিয়ে আছে, সে যে কেউ হতে পারে, অথরিটির হয়তো কোনো লোক, হ্যাঁ সে অথরিটি অবভিয়াসলি হয়তো নয়, তো সেখানে দাদা আমাদের থেকে কিছু এক্সপেক্ট করো না, এটাই বলার। হুম। তোমাদের সাথে দাদা অনেক দিনের সম্পর্ক, এইটুকু দাদা বলছি, আমাদের উপর কোনো এক্সপেকটেশন রাখো না, তোমাদের মতো করে যাও, আমাদের কোনো কথাও শোনো না। হুম। মানে তোমাদের পিজিটি আজকে এসেছিল, খুব ভালো লেগেছিল যে দাদা এসছে, তো আমাদের ছেলেপিলেরাই মানে সাইড থেকে করে দিয়েছে কাজকর্ম, হাত তুলেছে, পুলিশটাও সেখানে ইয়ে করেছে। তো অবভিয়াসলি না, যেখানে জেনারেল বডি মিটিং এ কিছু সুরাহ বেরোচ্ছে না, জেনারেল বডি মিটিং ডিলে করা হচ্ছে, সেখানে প্রিন্সিপাল ইটসেলফ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলায়, সেমিনার রুমটা কি ঘুমানোর জায়গা? যেখানে সিসিটিভি ফুটেজ লোপাট হয়ে যাচ্ছে, যেখানে পুলিশ যাতে ফার্স্ট স্টেটমেন্ট দিচ্ছে না না এটা তো সুসাইড, যেখানে তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে সাইকিয়াট্রির এইচওডি কে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ দ্যাট দিদি ওয়াজ এ সাইকিক পেশেন্ট। আমার নিজের পার্সোনাল কনভারসেশন হয়েছে দিদির সাথে অনেকবার, দিদি ওয়াজ অ্যাবসলিউটলি নর্মাল। আরে আজকে একটা ল্যাব খুলি ভর্তি হতে এসেছিল ডাব্লিউবিএইচএস, তো ডাব্লিউবিএইচএস নিশ্চয়ই পুলিশ এইসব হ্যান ত্যান এইসবই আসে। আমার কনসালটেন্ট স্যার উনি জেনারেলি স্কিম করে না, বাট এই কয়েকটা যারা আছে, ডেপুটি ম্যাজিস্ট্রেট আসলো এই হলো, করতেই হয়, নাহলে মমতা দিদি থ্রু ক্যাচ লাগাবে ওরা। তো মর্নিং অ্যাডমিশন হচ্ছে আজকেই ওটি। তো আমি সব ওষুধ টষুধ জিজ্ঞেস করছি, রেগুলার মেডিকেশনস কী খাই এসব হিস্ট্রি টেকিং করছি। তখন বারবার পেশেন্টের ছেলের ফোন আসছে আর বলছে সামনে ডাক্তার, এটা সেন্সিটিভ ইস্যু, কথা বলতে পারছি না, বাবাকে ভর্তি করতে এসেছি, পরে কল ব্যাক করছি। আমি বলছি কী রে বাবা এমনি কথা বলছে, আই আন্ডারস্টুড কি আমার সামনে ও কথা বলতে চাইছে না। দিয়ে তারপর আরেকবার কল আসলো অন্য কেউ, বলে হ্যাঁ ওই তো সঞ্জয়কে ধরেছে, দালালটাকে। আমি আসছি, বাবাকে ভর্তি করে আমি আসছি, আবার ওটি টাইম চলে আসবো। তখন আমি যেতে জিজ্ঞেস করলাম আপনি কি পুলিশ? হ্যাঁ আপনাদের এই ব্যাপারটা যেটা হয়েছে ওটাতে তো আমি আছি, কিন্তু একটা লোককে ধরা হয়েছে, দালাল, ওর যে ইয়ারফোনটা ইউজ করতো, ওই ইয়ারফোনটা ওই ভিকটিমের পাশে পাওয়া গেছে, কিন্তু ও কিছু করেনি এটা আমরাও জানি, আর এটা অ্যাডমিন লেভেলেই হয়েছে, আর ঝেড়ে গাছলে অনেক কিছুই বেরোবে, আপনারাই এম্বারেসড হবেন, ডাক্তারও ইনভলভড আছে বা থাকতে পারে, মানে আছে ঠিক ওয়ার্ডটা বলেনি, বাট ওই টাইপের একটা হিন্ট দিল যে এসব অনেক উঁচু লেভেলেরই। নমস্কার, আমি ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত। দুটো ভাইরাল হওয়া অডিও আমি আপনাদেরকে পরপর শুনিয়েছি, আর পরপর শোনানোর একটাই কারণ যে একটা জায়গা এখানে খুব কমন, খুব স্পষ্ট, সেটা হলো সঞ্জয় রায় একা নয়, আরো অন্যরা জড়িত রয়েছে এবং তারা সেই কলেজ কর্তৃপক্ষের অংশ বা কলেজেরই কোনো না কোনো চরিত্র। প্রথম যে অডিওটা শুনলেন সেখানে একজন শিক্ষানবিশ যে ওই কলেজে পড়ে, সে তার কোনো সিনিয়রকে এই কথাটি বলছে যে ওই কলেজে একটা সময় পড়তো, তাকে সে পরিষ্কার বলছে যে আন্দোলনটা হচ্ছে এটা পুরোটাই মেকি, এটা কলেজ কর্তৃপক্ষই সাজিয়েছে এবং তারাই এই আন্দোলনের গতি প্রকৃতি সব নির্ণয় করছে, দিক নির্দেশ তারাই করছে।
তার স্পষ্ট বক্তব্য কেবলমাত্র সঞ্জয় রায় নামক সেই সিভিক ভলেন্টিয়ার নয়, তার সাথে আরো 2জন বা 3জন যুক্ত রয়েছে। যেই ঘটনা ঘটেছে সেটা সঞ্জয়ের পক্ষে একা ঘটানো সম্ভব নয়, এবং তার হিসেব অনুযায়ী এটা কলেজ কর্তৃপক্ষ হতে পারে কেউ না কেউ, এবং তাছাড়া তার কোনো একজন ব্যাচমেট যে অত্যন্ত প্রভাবশালী বা তার পরিবার রাজনৈতিক জায়গা থেকে এসছে, যার সাথে সরকারের উপুল মহল পর্যন্ত যথেষ্ট পরিচয়, আর এর জন্য সে তার নাম বলতে পারছে না, কারণ নাম বললে সেই ছেলেটিরও চাপ হয়ে যেতে পারে। তবে একটা জায়গায় সে পরিষ্কার করে দিয়েছে যে বিষয়টি কেবলমাত্র একজনের কাজ নয়, যেই নক্কারজনক ঘটনা ঘটেছে তার পিছনে আরো চরিত্র রয়েছে, আরো খলনায়করা রয়েছে। এটা গেল প্রথম কল রেকর্ডটা। দ্বিতীয় যে ভাইরাল হওয়া অডিওটা রয়েছে সেটা থেকেও একটা বিষয় স্পষ্ট যে সঞ্জয় একা নয়। এবার কি বলছে, একজন মহিলার কণ্ঠস্বর শোনা যাচ্ছে। সে তখন কর্তব্যরত, তার সামনে একজন এসছে তার বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে, অপারেশন হবে, তার জন্য তার চেক আপ হচ্ছে, এবং কথোপকথন যখন হচ্ছে ওই মহিলার সামনে যিনি দেখাতে এসছেন সে পুলিশেরই একজন কর্মী বা বলতে পারেন পুলিশ প্রশাসনের কর্মচারী। তার কাছে দুটো কল আসে এবং কল থেকে ওই মহিলা এটা অন্তত বুঝে যান যে তিনি পুলিশে রয়েছেন। তারপর যখন এই ভদ্রমহিলা বা লেডি ডক্টরটাকে জিজ্ঞেস করেন যে আপনি কি পুলিশে রয়েছেন, তখন সে স্পষ্ট করে যে হ্যাঁ আমি পুলিশে রয়েছি, এবং যেই ঘটনাটি ঘটেছে আরজি কর মেডিকেল কলেজে তার যে তদন্ত সেই টিমেও সে রয়েছে, এবং সঞ্জয় কেবলমাত্র তার হিসেব মতো শিখণ্ডী, পিছনে আরো অন্যরা রয়েছে। সঞ্জয় তার হিসেবে একজন দালাল, আর পিছনে যারা রয়েছে তাদেরকে যদি সামনে আনা হয় তাহলে কলেজ কর্তৃপক্ষ থেকে শুরু করে এই যে চিকিৎসা সংক্রান্ত আরজি করের সাথে যারা যুক্ত তারাও বিব্রত বোধ করবে। আবারও বলছি, তার মানে দুইটা যে অডিও রয়েছে সেখান থেকে একটা জিনিস স্পষ্ট, কেবলমাত্র সঞ্জয় নয়, তাদের হিসেব অনুযায়ী আরো কেউ এটার সাথে জড়িত রয়েছে। এটা গেল ওই দুটো অডিওর ঘটনা। এবার আমি পরবর্তীতে আপনাদের সামনে তুলে ধরছি যে তারপর থেকে এই ভাইরাল হওয়া অডিওর পর থেকে কি কি হয়েছে। একবার এক একটা দেখাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, কিন্তু আমি সবগুলোকে এক জায়গায় করে আপনাদের সামনে উপস্থাপিত করছি। আর এই যে দুজনের ভাইরাল হওয়া অডিও, যেই কথোপকথন বা যেই কথাগুলো শোনা যাচ্ছে তার সাথে মেডিকেল রিপোর্টও ম্যাচ করে যায়। যে পোস্টমর্টম রিপোর্ট এসছে তাতে যে একাধিক ক্ষতচিহ্ন দেখা যাচ্ছে সেই মেয়েটির সারা শরীর জুড়ে, সেটা একজনের পক্ষে ঘটানো 35 মিনিটে সম্ভব কিনা এই প্রশ্নটা আগেও ছিল, এখন আরো বেশি করে উঠে আসছে। মেয়েটির যৌনাঙ্গে যেই পরিমাণ বীর্য পাওয়া গেছে সেটা রিপোর্ট অনুযায়ী 151 গ্রাম, যেটা একার পক্ষে সম্ভব নয়। যারা বিশিষ্ট চিকিৎসক তারা বিভিন্ন সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই বলেছেন সেটা যদি রক্তের ফ্লুইডও ধরে নেওয়া যায় তাতেও সেটা 151 গ্রাম হওয়ার কথা না। তার মানে যেই পরিমাণটা লেখা রয়েছে সেটা যদি একার না হয় তাহলে আরো কেউ না কেউ যুক্ত রয়েছে। এটা দুই। তৃতীয়ত, পরিবার প্রথম দিন থেকে যেই দাবিগুলোতে অনড় রয়েছে তার মধ্যে একটি, প্রথম ফোনটা কোন নাম্বার থেকে এসেছিল যেখান থেকে ফোন করে বলা হয়েছিল যে আপনার মেয়ে সুসাইড করেছে, অথচ যখন পরিবার ওখানে পৌঁছেছে তখন দেখা গেছে সেই নিষ্পাপ মেয়েটি যার নিত শরীরটি রয়েছে তার নিম্নাঙ্গে কোনো বস্ত্র ছিল না, নির্বস্ত্র ছিল সে। তাহলে ওটা কে করেছিল যে আত্মহত্যা করেছে এটা যে বলেছে। আরো একটি বিষয়, সেটা হলো যখন বারবার ওখানকার যারা মেয়েটির মা এবং বাবা বা তাদের যে অভিভাবক অভিভাবিকা ছিল তারা যখন বারবার বলছে যে ঠিক আছে আমরা সব নিয়ে যাব একসাথে, সেখান থেকে থানা কেন তাদেরকে আড়ালে রেখে আগেই পৌঁছে গেল বাড়িতে, এবং কেন এতটা তড়িঘড়ি করা হলো পোস্টমর্টম থেকে শুরু করে দাহ পর্যন্ত। এইটাও কি সেই হাতরাস কেস যে কিছু একটা লুকোতে হবে, মানে ওই প্রভাবশালীরা যাতে ধরা না পারে বা এই প্রভাবশালীদের যাতে মুখে চুনকাম না হয় বা এই প্রভাবশালীর মাধ্যমে যাতে সরকারের কোনো অংশ চুনকালি না পড়ে যায় সেটার জন্য করা, এটা একটি বিষয়। তার সাথে আরো কিছু প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে, তবে পুলিশ তার জায়গায় কিন্তু অবস্থান স্পষ্ট করছে বারবার। পুলিশ কিন্তু পরিষ্কার বলেছে, তারা একটা হেল্পলাইন নাম্বার দিয়েছে যে দরকার পড়লে আপনাদের যদি মনে হয় বা কলেজ কর্তৃপক্ষ থেকে যারা স্টুডেন্ট রয়েছে ওখানকার তাদের যদি মনে হয়
তারা তাদের নাম প্রকাশ না করেও ফিজিক্যালি হোক, ওই নাম্বারে হোক, তারা অভিযোগ দায়ের করতে পারে বা নাম দিতে পারে যে এদের এদের সন্দেহ রয়েছে। পুলিশ দরকার পড়লে তাদেরকে জেরা করবে। এটা পুলিশ বারবার বলেছে। পুলিশ এটাও বলেছে যেসব বেরিয়ে আসছে তার বেশিরভাগটাই গুজব। আর এদিকে আন্দোলন বলুন বা যা খুশি বলুন, তার প্রেসারে বলুন, চাপে বলুন, আজকে যিনি প্রিন্সিপাল ছিলেন আরজি করে তিনি ইস্তফা দিয়ে দিয়েছেন। কেবলমাত্র আরজি কর থেকে না, সে তার যে দায়িত্ব রয়েছে সেটা থেকে, কাজের থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন। দরকার পড়লে সে একজন অস্থিরোগ বিশেষজ্ঞ বা শল্য চিকিৎসকও বলতে পারেন, তার সাথে সে বাইরে প্র্যাকটিস করবে, কিন্তু এই কাজের সাথেই সে আর যুক্ত থাকতে চায়নি, এই সরকারি যে ক্রিয়া রয়েছে তার সাথে। কিন্তু তার ওই ইস্তফাপত্র গৃহীত হয়নি, কিন্তু আরজি কর থেকে তিনি যে সরে যেতে চেয়েছেন সেটা গৃহীত হয়েছে এবং তার 30 থেকে 40 মিনিটের মধ্যেই তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে পুনরায় নিযুক্ত করা হয়েছে। আজকে মুখ্যমন্ত্রী এবং কলকাতা কমিশনার বিনীত গোয়েল সেই নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন, সেই মেয়েটির বাড়িতে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী এর আগে কথা বলেছেন ফোনে, আজ সামনাসামনি গিয়ে কথা বললেন এবং মুখ্যমন্ত্রী একটা জায়গা স্পষ্ট করেছে, যেটা প্রথম দিন থেকে এই পরিবারটি বলে আসছিল, যে তাদের মনে হচ্ছে যে কেবলমাত্র সঞ্জয় রায় নয়, তার সাথে আরো কেউ কেউ যুক্ত রয়েছে। এবং আজকে মুখ্যমন্ত্রী তাতে সম্মতি দান করেছে এবং বলেছে যে দরকার পড়লে তদন্ত চলবে, রোস্টার দেখা হবে, কারা কারা ডিউটিতে ছিল, তার যারা বন্ধু বান্ধব রয়েছে সবার সাথে যোগাযোগ করা হবে, সবার সাথে কথাবার্তা হবে, প্রত্যেককে যেরকম হবে তদন্ত এইভাবেই চলবে যদি কোনো রকম কোনো কিছু সন্দেহ পাওয়া যায়। তার কারণ অনেক বিশিষ্ট চিকিৎসকের থেকে শুরু করে, আন্দোলনরত পড়ুয়া থেকে শুরু করে, সাধারণ মানুষ বলুন, সংবাদ মাধ্যম বলুন বা নির্যাতিতার পরিবার বলুন, অভিভাবক অভিভাবিকা বলুন, প্রত্যেকের একটাই কথা, একা সঞ্জয় নয়, সাথে আরো কেউ না কেউ থাকলেও থাকতে পারে এবং সেটারই যাতে পুঙ্খানুপুঙ্খ এবং নিরপেক্ষ তদন্ত হয়। আজ মুখ্যমন্ত্রী ওই বাড়ি থেকে বেরিয়ে আবার যে পুলিশ রয়েছে তাদের জন্য ডেডলাইন বেঁধে দিয়েছে, সেটা হচ্ছে রবিবার। রবিবারের মধ্যে এই বিষয়টি যদি সুরাহা করতে পারলো কলকাতা পুলিশ তো পারলো, আর যদি না পারে তাহলে যেটা আগে বলেছিল সরকার, যে দরকার পড়লে অভিভাবক অভিভাবিকা যদি চায় তাহলে সিবিআই বা অন্য কোনো সংস্থাকে দ্বারা তদন্ত করাতে পারে, সেটা সরকার নিজেই সিবিআই এর হাতে তুলে দেবে। কিন্তু মুখ্যমন্ত্রী তার সাথে আরো কিছু উদাহরণ টেনেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন যে রবিবার পর্যন্ত কলকাতা পুলিশ দেখবে, কলকাতা পুলিশের যে তদন্ত রয়েছে, যা প্রক্রিয়া রয়েছে তদন্ত প্রক্রিয়া, সেটা গোটা বিশ্বের মধ্যে সেরা। এবং তারা যদি রবিবার মধ্যে এটাকে সলভ করতে না পারে, সমাধান করতে না পারে, তাহলে সেটা সিবিআই এর হাতে তুলে দেওয়া হবে। তবে সিবিআই এর কাছ থেকে তিনি খুব বেশি আশা রাখেন না। তিনি সিঙ্গুরের তাপসী মালিকের উদাহরণ টেনেছেন, তিনি রিজওয়ানুর উদাহরণ টেনেছেন। তিনি এই উদাহরণগুলো টেনে বলেছেন যে এই ঘটনাগুলো সিবিআই দ্বারা তদন্ত হয়েছিল এবং তারপরে তার কোনো সুরাহা হয়নি, সমাধান হয়নি। এবং তার কথায় আর একটা জিনিস স্পষ্ট, যেটা প্রথম দিন থেকেই তৃণমূল বারবার করার চেষ্টা করছে বা সরকার করার চেষ্টা করছে, মমতা ব্যানার্জি থেকে অভিষেক ব্যানার্জি করার চেষ্টা করছে, সেটা হলো তাদের এই বিষয়ে কোনো লেনদেন নেই। যে প্রকৃত দোষী তার যাতে চূড়ান্ত এবং দৃষ্টান্ত সাজা হয় এবং দরকার পড়লে মানে যেই কেসটা রয়েছে সেটা যাতে ফাস্ট ট্র্যাক কোর্টে তোলা হয় এবং খুব তাড়াতাড়ি যে অভিযুক্ত বা যে অন্যায় নক্কারজনক কাজ ঘটিয়েছে তার যাতে সাজা হয় এবং দৃষ্টান্তমূলক সাজা হয়। এটা প্রথম দিন থেকে তিনি বলেছেন, আজকেও তার অবস্থানে সে স্পষ্ট। এবং তাদের কনফিডেন্স দেখে এই পুলিশ বলুন বা সরকার বলুন বা মুখ্যমন্ত্রী বলুন, ওনাদের কনফিডেন্স দেখে কিন্তু মনে হচ্ছে ওরা সুরাহা করছে এবং তাদের লাইন সঠিক রয়েছে। আর আছে বলেই বারবার বলছে যে আরো দরকার পড়লে অন্য কেন্দ্রীয় সংস্থা হোক বা যাকে দিয়ে, যে কোনো তদন্তকারী সংস্থা থেকে তদন্ত করলে করা যেতে পারে। এবং সরকার নিজে ইচ্ছুক হচ্ছে সিবিআই হাতে তুলে দিতে। যেই সিবিআই নিয়ে বিরোধীদের এত মাথা ব্যথা, যেই সিবিআই নিয়ে অভিষেক ব্যানার্জি থেকে বলুন, মমতা ব্যানার্জি বলুন বা ইন্ডিয়া জোটের যারা রয়েছে প্রত্যেকে বলছে যে সেটাকে কাঠের পুতুল বানিয়ে দেওয়া হয়েছে, সেটাকে সরকারের তল্পিবাহক বানিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে তারাও বলছে দরকার পড়লে সিবিআই তদন্ত হোক। তার মানে তাদের তদন্ত প্রক্রিয়া নিয়ে তাদের অবস্থান খুব স্পষ্ট এবং তারা ভীষণ পরিমাণ আত্মবিশ্বাসী যে না, তদন্ত প্রক্রিয়া বা গতিপথ যেদিকে রয়েছে, গতি প্রকৃতি যা রয়েছে সেটা সঠিক, অন্তত তাদের পরিপ্রেক্ষিতে সেটা।
কিন্তু এর পরে যেই কথাটা থেকে যায়, যেটা আপামর পশ্চিমবঙ্গবাসী সমগ্র দেশবাসীর কথা, যেটা এই মুহূর্তে সরকার তার মতো করে সঠিক তদন্ত করুক, সৎ উপায়ে করুক, সে সিবিআই এর হাতে দিক বা সে নিজের কলকাতা পুলিশকে দিয়েই করা, কিন্তু এই যে বিষয়টি রয়েছে, যে দুঃখজনক ঘটনাটি ঘটে গেছে, ওই মেয়েটি যাতে সঠিক বিচারটা পায়, ওই পরিবারটি যাতে সঠিক বিচার পায়, এবং যে প্রকৃত দোষী বা যে এই দোষে অভিযুক্ত তার যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এটা যেরকম সমগ্র পশ্চিমবঙ্গবাসী বা বলুন আপামর দেশবাসীর বক্তব্য, সেরকম আরো একটি বক্তব্য, সেটা হলো এই সরকার এবং বিরোধী এই দুজনের আকচা আকচিতে সরকার ভাবছে আমি বিরোধীদের কোনো জায়গা দিব না এই বিষয়টা নিয়ে আন্দোলন করার, এবং বিরোধীরা ভাবছে ঠিক আছে, কোনো না কোনো ভাবে যদি আমরা আমাদের এখানে আরেকটু মাটি জোগাড় করে নিতে পারি, আরেকটু জমি জোগাড় করে নিতে পারি, তার জন্য যা যা করার তাই করি। এই আকচা আকচিটা যাতে না হয়। আকচা আকচি অন্য অনেক বিষয় রয়েছে যেগুলো নিয়ে করার জায়গা রয়েছে, কিন্তু অনুগ্রহ করে করজোরে এই বিষয়টা নিয়ে না। লক্ষ্য একটাই, সেটা সরকার হোক, সেটা বিরোধী দল হোক, সেটা আপামর পশ্চিমবঙ্গবাসী হোক, সমগ্র ভারতবাসী হোক, সমগ্র দেশের জনগণ হোক, লক্ষ্য একটাই, আওয়াজ একটাই, বিচার চাই এবং দ্রুত বিচার চাই, দৃষ্টান্তমূলক সাজা চাই। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।